আসসালামু আলাইকুম। আমি নাঈমুল মোর্শেদ নীরব। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং গত ভিডিওগুলোতে আমরা সিআরপিসি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। সিআরপিসি সম্পর্কে আমরা লাস্ট দুটো ভিডিও আপলোড করেছি এবং সেখানে আমরা আমলে গ্রহণ সম্পর্কে, টেকিং কগনিজেন্স সম্পর্কে এবং বিচারিক পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। সেখানে আমরা আমলি গ্রহণের 190 থেকে 200 পর্যন্ত আলোচনা করেছি, 195 এর বিষয়পত্র আলোচনা করেছি সিআরপিসি ধারা। তারপরে আমরা বিচারিক পদ্ধতি 241 ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারিক পদ্ধতি সম্পর্কে 241-এর এ থেকে 248 পর্যন্ত আলোচনা করেছি। এবং আজকে আমরা ওই ধারাবাহিক বশত আমরা পরবর্তী আলোচনাগুলো শুরু করব। এবং তার পাশাপাশি আমরা সেশন কোর্টের যে বিচারিক পদ্ধতি আছে, এই সেশন কোর্টের বিচারিক পদ্ধতিটি আলোচনা করে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেশন কোর্টের দুটি আলোচনায় শেষ করব। এবং ম্যাজিস্ট্রেট কোর্টের আলোচনার সাপেক্ষেই আমরা আজকে দায়রা কোর্টের বিচারিক পদ্ধতিগুলো দেখব, কারণ তাদের কিছুটা বিষয় অনেকটা সিমিলার, তো যার জন্য আমরা সেভাবে মেনটেন করে পড়ব। তো আমরা যেহেতু গত ভিডিওতে 248 সম্পর্কে আলোচনা করেছিলাম ম্যাজিস্ট্রেট কোর্টের, এবং ম্যাজিস্ট্রেট কোর্টের আরও কিছু ছোটো একটি বিষয় রয়ে গেছে, সেটা থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। এবং আজকের আমাদের আলোচনার বিষয় প্রথমেই থাকছে যে ধারা 249 থেকে, যেহেতু আমরা গত ভিডিওতে 248 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো 249-এ যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে বিচার পদ্ধতি বন্ধ রাখার বিষয়। যে একটি বিচার পদ্ধতি, একটি ক্রিমিনাল মামলার বিচার পদ্ধতি কখন বন্ধ রাখা এবং বন্ধ রাখার বিষয়টি কি, এটি অবশ্যই কোনো নালিশি মামলা হবে না, এটি নালিশি মামলা হওয়া যাবে না। এবং এখানে বন্ধটি বলতে কার্যক্রমটি জাস্ট বন্ধ রাখা হবে। এবং এটি কখন রাখা যায়, এখানে জাস্ট আসামিকে মুক্তি দেওয়া হয়, এখানে কোনো খালাসও দেওয়া হয় না, অব্যাহতিও দেওয়া হয় না, যেগুলো সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে খালাসটা কি, অব্যাহতি কি, যে বিষয়গুলো আলোচনা করেছি। এই খালাস বা অব্যাহতি এটি নয়, এটি জাস্ট একটা মুক্তির মতো, একটা টেম্পোরারি রিলিজের মতো। তো এখানে আসামিকে মামলার কার্যক্রমটি বন্ধ রেখে তাকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়। এবং এখানে কোন সময় বিষয়টি করা হয়, যখন সাপোজ এমন হতে পারে যে সাক্ষী আছে কিন্তু সাক্ষীকে কোর্টে উপস্থিত করা হচ্ছে না, বা কোর্টে উপস্থিত করাটি একটি সময় সাপেক্ষ বিষয়। তো সেই ক্ষেত্রে খালাস বা অব্যাহতির কোনোটি না দিয়ে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এবং সাময়িক মুক্তি দেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে যখন সাক্ষী উপস্থিত হয়, সেই সাক্ষী উপস্থিত হলে তাকে যে তার টেম্পোরারি যে রিলিজটি দেওয়া হয়েছিল বা মুক্তি দেওয়া হয়েছিল, সেই মুক্তিটি বাতিল করে আবার পুনরায় কার্যক্রমে ফেরত আনা হয়। তো এটি হচ্ছে 249-এর বিচারিক পদ্ধতি বন্ধ রাখা, এটা টেম্পোরারি বেসিস করা হয়। এবং এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা অন্যান্য যেসব ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রয়েছে, যারা কারণ এবং অনুমতি সাপেক্ষে, এই ম্যাজিস্ট্রেট গণেরা এই বিষয়টি করতে পারে এবং এইভাবে কার্যক্রমটি বন্ধ রাখতে পারে। মানে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা থাকে। এবং এই অভিযোগই পরবর্তীতে আবার এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আবার বিচার করা হবে, কোনো নতুন করে বিচার দাখিল করা হবে না, বা নতুন করে বিচার পদ্ধতি চালু করা হবে না। যেখান থেকে স্টেপটি স্টপ করা হয়েছিল, সেই স্টপের স্টেজ থেকেই পরবর্তীতে যখন আবার পুনরায় চালু করা হবে, সেই স্টেজ থেকেই পরবর্তী সামনের দিকে মামলাটি এগিয়ে যাবে। এরপরে বিষয়টি হচ্ছে ধারা 250। এখানে বলা হয়েছে মিথ্যা, তুচ্ছ বা হয়রানিমূলক মামলা যেগুলো আছে, তো এখানে এই বিষয়গুলো আসে যখন অব্যাহতি বা খালাসের বিষয়গুলো আছে, ওই সব বিষয়গুলো বিবেচনা করে এই সাইটটি আসে, এটি যে কোনো মামলার ক্ষেত্রেই হতে পারে, যে কোনো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। তো ফরিয়াদিকে এখানে অবশ্যই কারণ দর্শাতে হবে এবং দেখাতে হবে যে বিষয়টি মিথ্যাভাবে দায়ের করা হয়েছিল বা তুচ্ছভাবে বা হয়রানি করার জন্য জাস্ট দায়ের করা হয়েছিল, এবং সেখানে অব্যাহতি বা খালাস পাওয়া হয়েছে। যদি খালাস বা অব্যাহতি না পাওয়া হয়, তার এগেনস্টে যদি সেখানে এই বিষয়টি দায়ের করা সম্ভব হবে না, কারণ এখানে তখনই বিবেচনা করা যাবে যখন তাকে অব্যাহতি বা খালাস দেওয়া হয়েছে, তখনই সে এই দাবিটি করতে পারবে যে তাকে জাস্ট হয়রানি করার জন্য বা মিথ্যা একটি মামলা এখানে গঠন করা হয়েছে, অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং এইখানে 250 ধারা মোতাবেক তাকে 1000 পর্যন্ত জরিমানা দেওয়া, 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। ক্ষতিপূরণ এবং জরিমানার বিষয়টি আলাদা, সেটা আমরা আলোচনা করব। এখানে 1000 টাকা ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, এবং এই ক্ষতিপূরণটি পাবে অপর যে পক্ষ আছে, যারা সংক্ষুব্ধ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই ক্ষতিপূরণটি পাবে। এবং যদি এই ক্ষতিপূরণটি 1000 টাকার ক্ষতিপূরণটি না দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে 30 কার্যদিবসের কারাবাস দেওয়া যাবে। এবং এই যে কারাবাসের বিষয়টি আছে বা ক্ষতিপূরণের বিষয়টি আছে, যদি এই ক্ষতিপূরণটি দেওয়ার পরে এই ক্ষতিপূরণের বিরুদ্ধে 1000 টাকা ক্ষতিপূরণের বিরুদ্ধে 250 ধারার 250 ধারার 8 সাবসেকশন অনুযায়ী এর বিরুদ্ধে আপিল করা যাবে। এবং এর পাশাপাশি 250 ধারার সাথে বলা হয়েছে, 7 সাবসেকশনে বলা হয়েছে যে এই বেসিসে, মিথ্যা বা হয়রানিমূলক মামলার বেসিসে কোর্ট চাইলে সেখানে তাকে 6 মাসের কারাদণ্ড দিতে পারে, 3000 টাকা জরিমানাও করতে পারে।
এটা বলা আছে জরিমানার কথা 250-এর সাবসেকশন 7-এ। তো এখানে হলো জরিমানাটা হলো সেটা কোর্টে উঠবে, মানে আদালতের কাছে দেওয়া হবে এবং ক্ষতিপূরণের যে বিষয়টা আছে সেটি অপরপক্ষ গ্রহণ করবে। তো এই হলো 250-এর তুচ্ছ এবং হয়রানিমূলক মামলার বিষয়বস্তু এবং এর শাস্তিমূলক বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের যেই বিষয়টি আছে, আমরা আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টের বিষয়পত্র এর মধ্যে সীমাবদ্ধ। এরপরে আমরা যাব দায়রা কোর্টের বা দায়রা জজ কোর্টের আমরা এই সম্পর্কে বিচারিক পদ্ধতি সম্পর্কে। তো দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করতে গেলে এটা আলোচনা শুরু করা হয়েছে ধারা 265 ক থেকে। তো ধারা 265 কতে বলা আছে যে পাবলিক প্রসিকিউটর যারা থাকে, আমরা নর্মালি কোর্টে যাদের পিপি বলে জানি, তো পাবলিক প্রসিকিউটর যারা থাকে রাষ্ট্রপক্ষের, তারা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে। এবং 265 খতে যেটা বলা হয়েছে যে এখানে পাবলিক প্রসিকিউটর যারা থাকবেন তারা রাষ্ট্রপক্ষে একটি বক্তব্য দিবেন এবং তাদের যেসব সাক্ষী থাকবে তাদের সাক্ষীগুলো তারা উত্থাপন করবে, যে কী কী কারণ বেসিসে বা কী কী সাক্ষ্যের ভিত্তিতে তারা মামলাটি অগ্রসর করবে সেই বিষয়গুলো তারা বর্ণনা করবে বা উত্থাপন করবে এই 265 খ ধারা মোতাবেক। মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটররাই এখানে বক্তব্য প্রদান করবে এবং তাদের সাক্ষীগুলো পেশ করবে 265 খ ধারা মোতাবেক। এবং এরপরে যে বিষয়টি আছে 265 গ ধারা, 265 গ ধারাতে এটা আমরা ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে যে আলোচনাটি করেছিলাম যে অব্যাহতি শুনানির ক্ষেত্রে, মানে হচ্ছে যে অভিযুক্ত করার মতো উপাদান আছে কিনা সেটা বিবেচনা করবে। যদি কোনো ধরনের অভিযোগ বিবেচনা করার মতো কিছু ভিত্তি না থাকে বা কোনো যদি মামলাটির বেসিস বা কোনো ভিত্তি না পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়া হবে। এবং বাদবাকি যত নিয়মাবলী আছে ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা পূর্ববর্তী ভিডিওতে যেভাবে আলোচনা করেছি সেভাবেই এখানে বিষয়গুলি আসবে। যেমন হচ্ছে যে এখানে যে বিষয়গুলো উত্থাপন করা যাবে, যেমন যাবতীয় কাগজপত্র বা আমরা জবানবন্দি বা অন্যান্য যে বিষয়পত্র রয়েছে সেই বিষয়গুলো এখানে বিবেচনা করবে, যেগুলো আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে কেটে আলোচনা করেছিলাম, ইন ডিটেলস আলোচনা করেছিলাম যে যাবতীয় কাগজপত্র কোনগুলো। চাইলে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন। ওই একই বেসিসে তারা এখানে দায়রা জজ কোর্ট এখানে বিবেচনা করবে এবং যদি কোনো উপাদান না পাওয়া যায় তাহলে 265 গ ধারা মোতাবেক অব্যাহতি দিয়ে দেওয়া হবে। এবং যদি সেখানে ভিত্তিটি পাওয়া যায় বা বিবেচনা করার মতো উপাদান পাওয়া যায় যে আমরা মামলাটি সম্পর্কে অগ্রসর হতে পারবো, তাহলে 265 ঘ ধারা মোতাবেক চার্জ গঠন করা হবে। চার্জ গঠন নিয়ে আমরা ডিটেলসে একটা ভিডিও করব এবং চার্জ গঠনে বিভিন্ন অনেক ধরনের সেকশন আছে, ওখানে আমরা ডিটেলস আলোচনা করব। তো এরপরে 265 গ ধারা মোতাবেক চার্জ গঠন করার পরে 265 এর পরবর্তীতে 265 ধারা বেসিসে প্লি এবং কনভিকশনের কথা আছে, যে এখানে দোষ স্বীকারের জন্য জিজ্ঞেস করবে যে সে আদৌ দোষ স্বীকার করছে কিনা। অভিযুক্ত যে ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করা হবে যে আপনি দোষ স্বীকার করবেন কিনা। সে যদি দোষ স্বীকার করে দেয় তাহলে তার স্বীকারের ভিত্তিতে এখানে রায় প্রদান করা যাবে, যেখানে দণ্ড প্রদান করা যাবে। এবং যদি দোষ স্বীকার না করে তাহলে সাক্ষ্যের জন্য প্রস্তুত করা হবে এবং পরবর্তী স্টেজের জন্য তাকে অগ্রসর করানো হবে। এবং 265 নম্বর পরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে 265 চ। সেখানে বলা হয়েছে যে যদি দোষ স্বীকার সে না করে, দোষ স্বীকার করলে তো আমরা সেখানে 265 নম্বরতেই দেখলাম সেখানে রায় প্রদান করা যায় স্বীকারের বেসিসে। এবং 265 চতে বলা আছে যদি এখানে দোষ স্বীকার না করে তাহলে কি হবে, তাহলে সাক্ষ্য গ্রহণের জন্য একটি তারিখ নির্ধারণ করবে এবং বাদীপক্ষ সাক্ষীকে বা দলিল উপস্থাপনের জন্য প্রসেস ইস্যু করবে। প্রসেস ইস্যুটি কি আমরা প্রসেস ইস্যু সম্পর্কে শুরুর ভিডিওতে আলোচনা করেছি, যে সমন ওয়ারেন্ট বা বিভিন্ন ধরনের কার্যাবলী যেগুলো থাকে ওগুলো দ্বারা আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য একটি সংবেদন পাঠানো হয়, সেই অনুযায়ী সে হাজির হওয়ার জন্য এখানে কোর্টে উপস্থিত হয়। এবং এটি হচ্ছে প্রসেস ইস্যু, মানে হচ্ছে বাদীকে সাক্ষী যারা থাকে সাক্ষী বা দলিলটি উপস্থাপন করার জন্য একটি প্রসেস ইস্যু করা হবে 265 চ ধারা মোতাবেক। তো এরপরে যে বিষয়টি আছে 265 ছ ধারাতে বলা হয়েছে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে। এখানে পাবলিক প্রসিকিউটর সাক্ষ্য গ্রহণ করবে এবং সে এখানে চাইলে জেরা করতে পারে এবং এখানে জেরাটি কম্পালসারি নয়, যদি তারা দেয় তাহলে তাদের বিরুদ্ধে জেরা করা যেতে পারে। এখানে জবানবন্দি নিয়ে থাকে পক্ষে যারা থাকে, পক্ষের লোকেরা জবানবন্দি নিয়ে থাকে এবং অপর যে পক্ষ থাকে তাদের বিরুদ্ধে জেরার আবেদন করলে জেরা করতে পারে এবং তার বেসিসে আবার পুনঃ জবানবন্দি নিতে পারে বাদীপক্ষ। এই বিষয়টি আমরা এভিডেন্স এক সম্পর্কে পূর্ণ আলোচনা করেছি, আমাদের চ্যানেলেই এভিডেন্স এক সম্পর্কে সকল ভিডিও দেওয়া আছে, সেখানে জেরার বিষয়গুলো, পুনঃ জবানবন্দির বিষয়গুলো, এই সাক্ষ্যের কার্যক্রমগুলো আমরা আলোচনা করেছি, আপনারা চ্যানেল দেখে আসতে পারেন। তো এভাবে সেই মোতাবেক বা সেই নিয়মাবলী মোতাবেক এখানে সাক্ষ্য গ্রহণ করা হবে, পিপি এখানে সাক্ষ্য গ্রহণ করবে এবং ওভাবে জবানবন্দি, পুনঃ জবানবন্দি, জেরার বিষয়গুলো এখানে উঠে আসবে 265 ছ মোতাবেক। এবং এরপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে 265 জ। 265 বর্গজতে বলা হচ্ছে যে বাদী সাক্ষ্যের ভিত্তিতে মামলা প্রমাণে যদি ব্যর্থ হয়
বাদী যে আছে, বাদী যারা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছে, পাবলিক প্রসিকিউটর, তারা যদি সাক্ষ্য প্রমাণ উত্থাপন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আসামিকে এখানে আসামির কোনো ধরনের কোনো বক্তব্য শ্রবণ না করে জাস্ট তারা সাক্ষ্য প্রমাণ উত্থাপন করতে ব্যর্থ হলে এখানে আসামিকে খালাস দিয়ে দেওয়া যাবে। এটা 265 জতে বলা আছে। এরপরে যেটা আছে যে 265 ঝ, সেখানে আলোচনা করা হয়েছে যদি এখানে খালাস না হয়, যদি পাবলিক প্রসিকিউটর বা বাদী যদি সাক্ষী উত্থাপন করতে সমর্থ হয় বা সফল হয়, সেক্ষেত্রে খালাস যদি না দেয়া হয় তাহলে আসামি আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগ পাবে। আত্মপক্ষ সমর্থনের বিষয়টি আমরা সিআরপিসি 342 ধারাতে পাবো। সেখানে 342 সেখানে সাফাই সাক্ষীর কথা বলা হয়েছে। সেখানে সে সাফাই সাক্ষী দিবে, তার যে ডকুমেন্ট থাকবে সেগুলো পেশ করবে এবং অন্যান্য যে বিষয়াবলী থাকে সেগুলো সেখানে কোর্টে উত্থাপন করবে এবং এই 342 ধারা কার্যক্রম এখানে পরিচালনা করা হবে এবং রাষ্ট্রপক্ষে এখানে চাইলে তাকে আবার এই যে তারা উত্থাপন করলো এটার প্রেক্ষিতে বা এটার এগেনস্টে তারা চাইলে জেরার জন্য আবেদন করতে পারে এবং আদালত অনুমতি দিলে জেরা করতে পারে। এবং আদালত যদি জানতে চায় যে তারা যদি চায় আদালত আরও একটি দিনের জন্য আবেদন করে, তাহলে আদালত যদি চায় তাহলে আরও একটি দিন ধার্য করে দিতে পারে যে পরবর্তী দিনে তারা সাফাই সাক্ষী করবে বা সাফাই সাক্ষী দিবে। মানে সাফাই সাক্ষী বলতে এখানে নিজস্ব যে বক্তব্য আছে 342 ধারার মোতাবেক আসামি তার নিজস্ব বক্তব্যটি সেখানে পেশ করবে এবং নিজস্ব যেসব দলিল বা বিষয়াদি আছে সেই বিষয়গুলো এখানে উত্থাপন করা হবে। এরপরে যে বিষয়টি 265 ঝ ধারার পরে সিরিয়াল বেসিস যেটা আসছে 265 ইও ধারা, সেখানে বলা হয়েছে যুক্তিতর্কের বিষয়। পাবলিক প্রসিকিউটর প্রথমে বক্তব্য প্রদান করবে যুক্তিতর্কের ক্ষেত্রে এবং তার যে অভিযোগ আছে সেটি তুলে ধরবে, তার অভিযোগের ভিত্তিতে যে সাক্ষ্যগুলো আছে বা যা পরস্পরকে সমর্থন করে, তার বিষয়বস্তুটিকে স্ট্রং করে, সেই বিষয়গুলো সে তুলে ধরবে এবং তার যেই দাবি সেই দাবিটিকে সন্দেহাতীতভাবে সে উপস্থাপন করবে, বিয়ন্ড এনি রিজনেবল ডাউট সে উপস্থাপন করবে এবং সর্বশেষ সে তার প্রার্থনাটি তুলে ধরবে যে তার একান্ত প্রার্থনাটি সেখানে কি। এরপরে প্রথম পাবলিক প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপনের পরে এই সিরিয়াল অনুযায়ী তারপর আসামি পক্ষ তার যুক্তিতর্ক স্থাপন করবে। সেখানে সে তার অসমর্থিত যে বিষয়গুলো আছে, সে মানে পাবলিক প্রসিকিউটর যে বিষয়গুলো তুলব সেই বিষয়ের প্রেক্ষিতে তার যে অসমর্থিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে আসামি পক্ষ তুলে ধরবে এবং তার যে সন্দেহগুলো রয়েছে যে তারা যে দাবিটি তুলেছে সেই দাবিটির এই পয়েন্টে তার সন্দেহ রয়েছে বা এই বিষয়গুলোর ক্ষেত্রে তার সন্দেহ রয়েছে, সেই বিষয়গুলো সে পয়েন্ট আউট করবে বা তুলে ধরবে এবং তার পাশাপাশি আসামি চাইলে আইন বা উচ্চ আদালতের যে রেফারেন্স রয়েছে কিছু রেফারেন্স সে নিয়ে আসতে পারে অ্যাজ লাইক প্রেসিডেন্ট। তারপরে সর্বশেষ সে তখন যেমন পাবলিক প্রসিকিউটর তার প্রার্থনা বর্ণনা করেছেন, এখানে আসামি তার নিজস্ব প্রার্থনা বর্ণনা করবেন যে তার এখানে প্রার্থনাটা কি। এখানে আসামি পক্ষ বলতে পারে যে তার সাজার জন্য সে প্রার্থনা করেছে এবং পাবলিক প্রসিকিউটর সেখানে বলতে পারে যে তার সাজার জন্য সে প্রার্থনা করেছে এবং আসামি এখানে বলতে পারে যে সে সাজা নয়, সে এখানে খালাস চাচ্ছে। এই ধরনের দুই পক্ষ তাদের একটি প্রার্থনা শেষ করবে। তো এই দুই পক্ষ আলোচনার পরে যুক্তিতর্কের বিষয়টি শেষ হবে এবং সর্বশেষ যেটি থাকে 265 ট ধারাতে সেটা হচ্ছে রায় প্রদানের বিষয়। এখানে যখন যুক্তিতর্ক হয়ে যাবে তখন সেই দুই পক্ষে যুক্তিতর্কের উপর বিবেচনা করে পূর্ববর্তী সাক্ষ্যের বিষয় আলোচনা করলাম, যুক্তিতর্কের বিষয় আলোচনা করলাম, সকল বিষয় বিবেচনা করে আদালত একটি রায় প্রদান করবে। এখন রায় এখানে দুই ধরনের হতে পারে, দণ্ড প্রদানও করতে পারে, সাক্ষী খালাস প্রদানও করতে পারে। আদালত যেই রায়টি প্রদান করুক না কেন তার কারণ তাকে উপস্থাপন করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা। তো আমরা আমাদের ট্রায়াল স্টেজের মোটামুটি ম্যাজিস্ট্রেট কোর্টের এবং দায়রা জজ কোর্টে দায়রা আদালতের সম্পূর্ণ বিচারিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।